ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ফুড ব্লগ। আজকে আমরা বানাবো ঢ্যাঁড়স আর আলু আর মাছ দিয়ে একটা পাতলা করে ঝোল। এত গরম চারিদিকে যে এত রিচ রিচ খাবার খেতে একদমই ভালো লাগে না, কিন্তু সেখানে যদি একটা পাতলা ঝোল আর সঙ্গে একটা পাতিলেবু, তাহলে তো আর কিছুই বলার নেই। তো ওই জন্য আজ বানাচ্ছি একটা পাতলা করে ঝোল। তো এখানে আমি নিয়ে নিয়েছি ঢ্যাঁড়সগুলো আমি আগে থেকে ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে ঢ্যাঁড়সটাকে খুব ভালো করে কেটে নিয়েছি। সঙ্গে নিয়ে নিচ্ছে আলুটা একদম পাতলা পাতলা আলু ভাজার মতন করে আমি কেটেছি। তার সঙ্গে আমি নিয়ে নিচ্ছি মাছ আমি এখানে রুই মাছটাই নিয়েছি। নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নেব। আপনারা যদি চান তাহলে এখানে কাতলা মাছ কিংবা ছোট্ট অন্য কোনো যে কোনো চারাপোনা হতে ভালো লাগে, তো যে কোনো মাছ আপনারা চাইলে এর মধ্যে দিতে পারেন। তো এবার নুন হলুদ দিয়ে দিয়েছি। মাছটার মধ্যে নুন হলুদটা খুব ভালো করে মাখিয়ে নেব। আর মাখিয়ে এই নুন হলুদের মাছটাকে কিছুক্ষণের জন্য আমি রেখে দেব। যতক্ষণ মাছটা আমার রাখছি ততক্ষণ আমি এখানে নিয়ে নিচ্ছি কড়াইতে দিয়ে দেব সর্ষের তেল। তো এখানে চাইলে আপনারা সাদা তেলও দিতে পারেন। সর্ষের তেলটা একটু গরম হতে দেবো। যেই একটু গরম হয়ে যাবে সঙ্গে দিয়ে দেবো কাঁচা কলা। না, কাঁচা কলা আমার তরকারির মধ্যে নেই, মেনুর মধ্যে আজকে কাঁচা কলা ছিল। তো কাঁচা কলাটা আমি সিম্পলি ওটাকে ছাড়িয়ে নিয়েছি, মানে ছালটাকে একদম ছাড়িয়ে নিয়েছি। নিয়ে ওইটাকে আমি 4 পিস করে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এটা একদম রিচ সোর্স অফ আয়রন। যদি বাড়িতে বাচ্চারা থাকে তাহলে তো খুবই ভালো হয়। বাচ্চাদের যদি আলু ভাজার মতন বেশ সুন্দর করে এটা ভাজা করে দেওয়া হয়, বাচ্চারা অনায়াসে খেয়েও নেয়। আর ন্যাচারাল সোর্স অফ আয়রন বাচ্চাদের জন্য খুবই ভালো। তো আজকাল নর্মালি সোর্স অফ আয়রন অনেকেই খুঁজে বেড়ায়, কী খাবো, সাপ্লিমেন্ট খাবো। তো সাপ্লিমেন্ট খাওয়ার দরকার নেই। আপনার মেনুর মধ্যে এরকমই রাখবেন যাতে ডেইলি আপনার রিচ সোর্স অফ আয়রন পেয়েই যাবেন। তো এখানে আমার কাঁচকলাগুলো দেখুন কথা বলতে বলতে লাল করে ভাজা হয়ে গেছে। তো কাঁচকলাগুলোকে এবার আমি তুলে নিচ্ছি তেলটা থেকে ঝরিয়ে। কাঁচকলাগুলো আমার তুলে নিয়েছি। এইবার আমি এই তেলটার মধ্যে মাছগুলো ভেজে নিচ্ছি। যেই মাছগুলো কিছুক্ষণ আগে আমি নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম, তো এই মাছগুলো সবগুলোই আমি এখানে দিয়ে দিলাম। তো দেওয়ার সঙ্গে সঙ্গে আমি পাল্টাচ্ছি না, একটু টাইম নিচ্ছি। যে এই একদিকটা মানে এক পিঠটা যে একটু ব্রাউন হয়ে যাবে, গোল্ডেন ব্রাউন, তখনই আমি আরেক সাইডটাও পাল্টে দেবো, যাতে দুই দিকে খুব ভালোভাবে গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়। মাছ যদি খুব ভালো করে ভাজা হয় না, তরকারির মানে সবজির টেস্ট এমনিতেই ভালো হয়ে যায়। তো দেখুন মাছ দুই দিকে কী সুন্দর গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেছে। এবার মাছগুলোকেও আমি এবার তুলে নিচ্ছি তেল থেকে ঝারিয়ে। এবার এই যে তেলটা আছে, তেলটা যদি কম হয় তাহলে আমি এতে একটু তেল দিয়ে দেবো, মানে অ্যাড করে দেবো। এবার তেলটা গরম হলে দিয়ে দিচ্ছি সাদা জিরে। জিরেটা একটু যেই ফুটে আসবে, এতে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ আমি এখানে একটা ছোট্ট পেঁয়াজ নিয়েছি, কারণ এইসব ঝোলে না বেশি বড় পেঁয়াজ লাগে না কিংবা বেশি পেঁয়াজ লাগে না। পেঁয়াজটা একটু হালকা ব্রাউন করে ভেজে নিলাম। তার সঙ্গে এবার দিয়ে দিলাম আলুগুলো দেওয়ার পরে আলু আর পেঁয়াজ ভালো করে নাড়াচাড়া করে নেব। মানে এই আলুটা আর পেঁয়াজটা বেশ সুন্দর করে একটু ভাজা ভাজা করে নেব। বেশিক্ষণ না, 2 থেকে 3 মিনিটই আমি এটাকে হালকা ভাজা ভাজা করে নেব। তো এর সঙ্গে এবার আমি দিয়ে দিচ্ছি ঢ্যাঁড়সটাও আমি এর মধ্যে দিয়ে ঢ্যাঁড়সটার সঙ্গে আলুগুলো মানে সবগুলো একত্রে মিলিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে হালকা একটু ঢ্যাঁড়সটাকে ভাজা ভাজা করে নেব। কারণ ঢ্যাঁড়সটা একটু ভাজা ভাজা করলে না কী হয়, তরকারির ফ্লেভারটা খুব ভালো আসে। তো এটাকে আমি কিছুক্ষণ একটু ভেজে নিয়েছি, বেশিক্ষণ লাগবে না। আমাদের এখানে কুকিং টাইম হবে 4 থেকে 5 মিনিট মতন। যতক্ষণ আমার ঢ্যাঁড়সটা আর আলুটা বেশ সুন্দর ভাজা ভাজা হয়ে যাচ্ছে পেঁয়াজটার সঙ্গে, আমি দিয়ে দিলাম এখানে আন্দাজ মতো নুনটা দেওয়ার পরে আমি আবারও একটু নাড়াচাড়া করে নিলাম ভালো করে, যাতে নুনটা চারিদিকে খুব ভালোভাবে মিক্স হয়ে যায়। আর যে কোনো সবজিতে যদি আমি নুন দিই না, নুন দিলে কি হয়, সবজিটা থেকে একটুখানি জল ছাড়তে শুরু করে। তো তাতে এর থেকে যতটা একটু ময়েশ্চার আসবে সবজিগুলো থেকে, তার মধ্যে আমার ঢ্যাঁড়সটা ভাজা ভাজাও হয়ে যাবে, চট করে জ্বলেও যাবে না, কারণ আমি এখানে কোনো জল দিইনি। এমনিই আমি সবজিটাকে হালকা একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিচ্ছি। তো দেখুন এখন এখানে যে ঢ্যাঁড়সের যে কালারটা এবার একটু হালকা চেঞ্জ হতে শুরু করেছে। তো এটাকে আমি আর কিছুক্ষণ ভাজবো, বেশিক্ষণ না। যতক্ষণ আমি ভেজে নিচ্ছি এতে আমি দিয়ে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা। তো আমি এখানে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। এবার হলুদ গুঁড়ো দেওয়ার পরে আমি আবারও একটু নাড়াচাড়া করে নিলাম, হলুদটাকে মিক্স করে নিলাম। এবার হলুদটা যখন একটু মিক্স হয়ে যাবে, তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি বাকি গুঁড়ো মশলাগুলো। তো প্রথমে আমি এখানে দিয়ে দিলাম ভাজা জিরের গুঁড়ো। তার সঙ্গে এবার আমি দিয়ে দেব সামান্য ধনে গুঁড়ো, আর তারই সঙ্গে দিয়ে দেব আমি লঙ্কা ভাজার গুঁড়ো।
লঙ্কাটা আমি হালকা ভেজে নিয়েছি, তারপরে গুঁড়ো করেছি। যে যেরকম ঝাল খাবেন সেই হিসাবে লঙ্কাটা দেবেন। এবার এতে দিয়ে দেবো একটু জল, কারণ সব গুঁড়ো মশলা আছে, এমনি যদি ফ্রাই করি তাহলে কি হবে, এই মশলাগুলো হালকা একটু জ্বলে যাওয়ার চান্স থাকে, ফ্লেভারটা চেঞ্জ হয়ে যায়। তো সামান্য একটু জল দিয়ে দিলাম, যাতে এই শুকনো মশলাগুলো যেন এই জলের সঙ্গে মিশে যায় আর এই ভেজিটেবলসের সঙ্গে মিক্স করে আমার একটু হালকা ফ্রাই করতে সুবিধা হয়। তো ভাজা আমার হয়ে গেছে। এখন এখানে এতে দিয়ে দেবো জল। এই জলটা দিয়ে দেবো এই ভেজিটেবলগুলো সেদ্ধ করার জন্যে। তো জল আমি খুব একটা বেশি দেবো না, সামান্যই জল দিয়েছি সবজিটা একটু ডুবে যাওয়ার মতন। তারপর 4 থেকে 5 মিনিট রাখার পরে আমি ঢাকনিটা খুলবো। দেখুন এখানে জল আগের মতন আর অতটা নেই, জল একটু শুকিয়ে এসছে। তো এখন আমি এতে দিয়ে দিয়েছি টমেটো। টমেটো আমি এখানে 2খানা মিডিয়াম সাইজের টমেটো দিয়েছি। টমেটোটা আমি কুচু কুচু করে কেটে নিয়েছি। টমেটোটা এখানে দিয়ে আসলে আজকের যে সবজিটা হবে ঢ্যাঁড়সের তরকারিটা, এটা একটু টক টক হবে, তাই জন্য টমেটো আমি একটু বেশি দিয়েছি। আপনারা আপনাদের মতন এটাকে কম বেশি করতে পারেন। মানে ধরুন যদি আপনারা এখানে মানে তরকারিটা খুব টক খাবেন না, তাহলে টমেটোটা কম দেবেন। টমেটো দেওয়ার পরে আমি আবারও এটাকে ঢেকে দেবো। এবার একটু বেশি সময় মতন রাখবো, 5 থেকে 6 মিনিট মতন রাখবো। এইবার ঢাকনাটা আমি খুলে দিলাম। দেখুন এখানে জল আগের মতন কিন্তু আর নেই, জলটা এখন শুকিয়ে এসছে। টমেটো এখন সেদ্ধ হয়েছে, বাট পুরোপুরি সেদ্ধ হয়নি। তো এই যে বাকি যে সেদ্ধটা আছে, আলু তো আমার এখানে আলুও সেদ্ধ হয়ে এসছে, বাট পুরো সেদ্ধ হয়নি, ঢ্যাঁড়স সেদ্ধ হয়ে গেছে। তো এখন কি করব, আমি এই সবজিটাকে দেওয়ার পরে এইভাবে খোলা, আমি আর ঢাকা দেব না, এইভাবে খোলা রান্না করে নেব, এইভাবে কষে নেব। কষতে কষতে এই যে জলটা আছে, যেটা জলটা যতক্ষণ না শুকিয়ে যাচ্ছে, তার মানে ফ্লেমটা হাই করবেন না, ফ্লেমটা মিডিয়াম টু লোই থাকবে। আমার কষাটাও হয়ে যাবে, আর সেই সময়ের মধ্যে বাকি যে সবজিগুলো আছে সবগুলো খুব ভালোভাবে সেদ্ধও হয়ে যাবে। কিন্তু যেহেতু এখানে ঢ্যাঁড়স আছে, ঢ্যাঁড়সটা আমার আগে সেদ্ধ হয়ে যায়। তো ঢ্যাঁড়সটাকে মানে হালকা হাতে খুব ভালো করে নাড়বেন, মানে এমন না এত জোরে জোরে নাড়লেন যে ঢ্যাঁড়সগুলো পুরো গলে গেল। তো আপনাকে একটু সাবধানে নাড়াচাড়াটা করতে হবে, যাতে ঢ্যাঁড়সগুলো গলে না যায়। সামান্য তো একটু গলবেই, ওটাকে তো আর আমরা থামাতে পারবো না, বাট যতটা পারা যায় গলতে দেব না। তো এবার নাড়াচাড়া করতে করতে দেখুন নিচে একটু ধরেও আসছে। যখন একটু ধরে আসবে তখনই সেই মুহূর্তে এটাকে ছাড়িয়েও দিতে হবে। যদি না ছাড়ান তাহলে তলাটা ধরে পুড়ে যাবে, যেটা তরকারির ফ্লেভারটা চেঞ্জ হয়ে যাবে। তো দেখুন এবারে আমার কষা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি জল। এই জলটা গ্রেভির জল আমি দিচ্ছি। যতটা ঝোল খাবেন সেই হিসেবে গ্রেভির জলটা দেবেন। তো আমি এখানে আজকে খুব একটা বেশি ঝোল করব না, মিডিয়াম মতনই করব। তো এই জলটা দিয়েছি, এবার আমি আরেকটু জল দেবো এতে। এবার দেখুন এই জলটা যেটা দিচ্ছি, সেই জলটা একটু উষ্ণ গরম হলে খুব ভালো হয়, তাতে কী হবে, বয়েলটা খুব তাড়াতাড়ি আসবে। তো জলটা দেওয়ার পরে এবার দেখুন এর মধ্যে বয়েল আসতে শুরু হয়েছে, আস্তে আস্তে বয়েল আসতে শুরু করেছে। তো এটা যদি আপনি তাড়াতাড়ি বয়েল আনতে চান, তো মাঝখানে একবার ঢেকেও দিতে পারেন, তাহলে বয়েলটা খুব তাড়াতাড়ি এসে যায়। তো যাই হোক, এখানে বয়েলটা আমার এখানে এসে গেছে পুরোপুরি। তো যেই সবজিটা ফুটে যাবে, সবজিটা একদমই রেডি। তো যদি আপনারা নিরামিষ খেতে চান, তাহলে এখানে আর আপনাদের মাছটা দিতে হবে না, বিনা মাছেই এটাকে এইভাবে তুলে নিতে পারেন। কিংবা যদি শুকনো শুকনো তরকারি খেতে চান, তাহলে বেশি জল দেওয়ার দরকার নেই, শুকনোভাবেই তুলে নিতে পারেন। তো আমি যেমন বলেছিলাম পাতলা ঝোল, তো আমি আবারও আরেকটু জল দিলাম, দিয়ে ঢাকা দিয়েছি। ঢাকা দেওয়ার পরে দেখুন ফুল বয়েল এসে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো মাছগুলো, যেগুলো আমি আগে থেকে ভেজে রেখে দিয়েছিলাম। মাছগুলো ঝোলের মধ্যে খুব ভালো করে ডুবিয়ে দেবো, যাতে মাছের ফ্লেভারটা এই ঝোলটার মধ্যে খুব ভালোভাবে আসে। এবার আর এখানে কিছু করার নেই, নুনটা এবার সামান্য আমি চেক করে নেব। নুন যদি এখানে কম থাকে, তাহলে এখানে দিয়ে দেবো আন্দাজ মতো নুন, কারণ এরপরে আর নুন দেওয়ার চান্স পাওয়া যাবে না। তো নুনটা আমি চেক করে দেখলাম সামান্য একটু কম হয়েছে, তাই এর মধ্যে আমি দিয়ে দিলাম এবার আন্দাজ মতো নুন। নুনটা দেওয়ার পরে খুব ভালো করে মিক্স করে নেব, আর এটা খুব ভালো করে বয়েল করে নেব। তো এই সবজিটা একদম গরমকালে এই সবজিটা খেতে খুবই সুন্দর লাগে। স্টিমড রাইস গরম গরম ভাতের সঙ্গেও ভালো লাগে, কিংবা রুটি, লুচি, পরোটার সঙ্গেও এটা খেতে খুবই ভালো লাগে। তো এরমভাবেই বানাবেন, এটা এমনিই সুস্বাদু লাগবে, এতে কোনো গরম মশলা দেওয়ার কোনো প্রয়োজন নেই। যদি দরকার পড়ে লাস্টে আরেকবারও ঢাকা দিয়ে দিতে পারেন মাছ দেওয়ার পরে, তাহলে বয়েলটা খুব ভালোভাবে আসবে আর মাছের ফ্লেভারটাও চলে আসবে।
তো আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। যদি একটুও ভালো লাগে একটা লাইক নিশ্চয়ই করবেন, যেটা আমাদের মোটিভেট করে নতুন নতুন রেসিপি আনার জন্য। আর আজকের জন্য এখানে রাখলাম, আবার দেখা হবে সিম্পল রেসিপি নিয়ে এরমই একটা ফুড ব্লগে। টিল দেন বাই বাই অ্যান্ড টেক কেয়ার। তো যতক্ষণ আমি বলছি ততক্ষণ আমার সবজিটা বয়েলও হয়ে গেছে, দেখুন খুব সুন্দর বয়েল এসছে। আজকের জন্য এখানেই রাখলাম।